আসসালামু আলাইকুম, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পাচার করা টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। বিসিবির সিস্টেম রিবিল্ড করতে চান নতুন সভাপতি ফারুক আহমেদ, দুর্নীতি ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রত্যয়। এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে চরাঞ্চলের পাখি, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে রয়েছে হুমকিতে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। পাশাপাশি ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান ব্রিটিশ হাই কমিশনার। দেশের পুনর্গঠনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন ড ইউনূস। ব্রিটিশ হাইকমিশনারও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠক শেষে আলোচনার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো পাচারকৃত টাকার ক্ষেত্রে এটা কোনো সুনির্দিষ্ট নামের বিষয়, যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা। এই টাকাটা আসলে তো আমাদের এই চুরি করা টাকা বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের। ওনারা চান যে এই টাকাটা ফিরে আসুক, এসে যেন বাংলাদেশের জনগণের উপকারে এই টাকাটা লাগে। এর আগে ড ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সে সময় অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন ড ইউনূস। প্রফেসর ইউনূসকে বলেছেন যে উনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন সেই চ্যালেঞ্জগুলোর সাথে উনি তুলনা করেছেন জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান খুবই একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, কিছুই ছিল না। সেই জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিবিল্ড করবে। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন, নির্বাচক ও প্রধান নির্বাচকের কাজ শেষে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। বাংলাদেশের ক্রিকেটের হট সিটে বসার পর নিজের কর্মপরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। জানিয়েছেন নানা কারণে বিতর্কিত কার্যক্রমে সুনাম ক্ষুণ্ণ হওয়া বিসিবির সিস্টেম রিবিল্ড করতে চান, দুর্নীতির অভিযোগের তদন্ত চান। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। দেশকে আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার পর ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন। উপমহাদেশে ভারতের সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় নজির গড়লেন বাংলাদেশের ফারুক আহমেদ। আগের কমিটির পরিচালকদের ভোটে বিসিবির বিগ বস হওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে শ্রদ্ধা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের।
কর্মপরিকল্পনা পেশের পর 94-এর আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া ফারুক কথা বলেন বিসিবির সিস্টেম রিভিল ও গঠনতন্ত্রে কিছু পরিবর্তনের বিষয়ে। আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটাতে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট, এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। বিগত দিনের অনিয়ম দুর্নীতির তদন্ত এবং দোষীদের শাস্তির পাশাপাশি নিজের সময়কালে বিসিবির দুর্নীতিকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রত্যয় নতুন সভাপতির। এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা ওইটা আমরা চেষ্টা করব। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো। পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। টাইগারদের শ্রীলঙ্কান কোচ হাথুরা সিং এর পারফরমেন্স ও প্রয়োজনীয়তা নিয়ে একসময় প্রশ্ন তোলা নতুন সভাপতি তার আগের অবস্থানই অটল। জাতীয় দল নির্বাচনে স্বাধীনতা দিতে চান নির্বাচকদের। হাতুরা বাবার স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। আগামীতে যোগ্য দেশি কোচ ও গ্রাউন্ড স্টাফ নিয়োগ দেয়া এবং কর্মকর্তা কর্মীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানিয়েছেন ফারুক আহমেদ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় শিশুসহ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। ডুম্বুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। 31 বছর পর এই প্রথম বাঁধ খুলে দেওয়ার ঘটনা ঘটল। পানির ঢল বাংলাদেশে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ ধারণ করছে। মনু নদী পানি বিপদ সীমার 122 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ত্রিপুরায় 34,000-এর বেশি মানুষ ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পশ্চিম ত্রিপুরায় দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করা হয়েছে। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলার প্রশাসন সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। নদীমাতৃক বাংলাদেশের মোট ভূমির প্রায় 10% চরাঞ্চল। এসব চরাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। এই পাখিরা একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে এদের বিষ্ঠা চরের মাটির উর্বরতা বৃদ্ধি করে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে চরাঞ্চলের এসব পাখি। চরাঞ্চলের পাখি নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। নদীর গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পলি জমে গড়ে ওঠে এক একটি চর বা দ্বীপ। এদেশে বয়ে চলা শত শত নদ নদীর গতিশীলতা আর ভাঙা গড়ার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এই বালুচরগুলো। বিস্তীর্ণ বালুময় প্রান্তর দেখে মনে হয় যেন প্রাণশূন্য মরুভূমি। তবে কালের পরিক্রমায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। জেগে ওঠা চরাঞ্চলের ঘাসবনে দেখা মেলে লাজুক পাখি মেটে তিতিরের। এছাড়া ছোটন, মুনিয়া, ফুটকি, তুলিকা, ভরত, ঘাস পাখিও দেখা যায় এসব চরাঞ্চলে। ছোট ছোট দলে বিচরণ করা এসব পাখির বৈচিত্র্যময় খাদ্য তালিকায় রয়েছে ঘাসের কচি কাণ্ড, বীজ, শস্যদানা ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। বাটান, খঞ্জন, জিরিয়া, জৌরালি, হট্টিটি, তুলিকা, গাংচিল, পানচিল, বক ও পানকৌড়ি সহ অসংখ্য জলচর পাখিও খাবারের খোঁজে আসে চরাঞ্চলে। শীতে চর ও চর সংলগ্ন নদীতে ভিড় জমায় পরিযায়ী হাঁসের দল। এদের মধ্যে বেশি দেখা যায় খয়রা চকাচকি।
এ সময় উপকূলীয় দ্বীপচরগুলোতেও দল বেঁধে বিচরণ করে সরালি, খুন্তে, গিরিয়া, বিভিন্ন প্রজাতির চকাচকি ও ভূতিহাঁস এবং ইউরেশীয় ও শ্বেতিহাঁস। এই দ্বীপচরগুলো যেন পাখিদের জন্য এক অভয়ারণ্য। ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খাওয়ার পাশাপাশি চরাঞ্চলের মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে এসব পাখি। তবে অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলের পাখি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থা। পরিকল্পিত ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমেই এসব উপকারী পাখি সংরক্ষণ সম্ভব। আর এতেই বৈচিত্র্যময় জীববৈচিত্র্যে প্রাণচঞ্চল থাকবে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চরাঞ্চলের পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত আবারও সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত জানানোর পর ওয়েব ফিল্মটির নির্মাতা রায়হান রাফি আশা করছেন আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ডে আটকে দেওয়া ওয়েব ফিল্ম অমীমাংসিত এবার দ্রুত আই স্ক্রিনে মুক্তি দেওয়া সম্ভব হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার মুক্তি পায় 12 ফেব্রুয়ারি। দর্শকরা সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের সঙ্গে এর কাহিনীর মিল খুঁজে পান, যদিও রায়হান রাফি তা নাকচ করে দেন। এরপর অমীমাংসিত দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে 24 এপ্রিল রায় দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড সে সময় বলেছে, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের সঙ্গে বাস্তবতার মিল রয়েছে, এতে ওয়েব ফিল্মটির মুক্তি আটকে যায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর দেশের প্রেক্ষাপট বদলে যায়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এরপর নির্মাতা রায়হান রাফি চ্যানেল আইকে বলেন, বিনা কারণেই সেন্সর বোর্ডে আটকে ছিল অমীমাংসিত। আমরা এমন একটা ছবি বানিয়েছি যেটা আসলে মানুষের দেখা উচিত এবং যেটা আসলে দেশ এবং তার দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের উপর কোনো কিছু প্রভাব ফেলবে না। দর্শক প্রচন্ড ওয়েট করছেন ছবিটার জন্য। আমরা আশা করব খুব তাড়াতাড়ি নতুন যে সেন্সর বোর্ড হবে তারা ছবিটি দেখবে এবং ছবিটি খুব তাড়াতাড়ি দর্শকরা আমরা দেখাতে পারবো। কোনো ঘটনার সঙ্গে সিনেমার গল্পকে মিলিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করে রায়হান রাফি বলেন, ওয়েব ফিল্মটি অনেক অমীমাংসিত কাহিনী তুলে ধরবে, যা দর্শকদের ভালো লাগবে। একটা ঘটনাকে এবং আরো কিছু দেশের প্রেক্ষাপট, পলিটিক্স, দুর্নীতি, পাওয়ার, প্রশাসন, এরকম অনেক কিছু আছে এবং একটা সাংবাদিকের গল্প আছে এখানে। সাংবাদিকদের কিভাবে কাজ করতে হয়, কিভাবে কত প্রেশারের মাধ্যমে কাজ করতে হয়, সেসব জিনিস আছে। তো আমার মনে হয় যে সিনেমাটা দেখলে দর্শক বুঝতে পারবে আমরা আসলে কি মেসেজ বা কি দিতে চেয়েছি। আসলে সাংবাদিক দম্পতি হিসেবে অমীমাংসিত ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ইমতিয়াজ বর্ষণ বলেন, খুব ভালো একটি কাজ থেকে দর্শকদের বঞ্চিত হতে হয়েছিল, কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের, এবং এটা কোনোভাবেই সেন্সরে যাওয়ার কথা ছিল না, কারণ আমাদের ওটিটি নিয়ে কোনো সেন্সর হয় না, নীতিমালা নেই। এই সময়ে এসে সেন্সর যেসব প্রাচীন নীতিমালা, যেসব কালা কানুন সেন্সর দিয়ে মানুষের ক্রিয়েটিভিটিকে আটকে রাখতো, এগুলো থেকে এখন সেন্সর মুক্ত হবে। ওই ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান আই স্ক্রিন কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই দর্শকরা দেখতে পাবেন অমীমাংসিত। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ খাদ্য যোগানে কৃষি নিয়ে সব মানুষের মাঝেই ভাবনার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কম বেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় নাগরিকরা গড়ছেন ছাদ কৃষি। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শায়েক সিরাজ। হাফসা আলম ও শাহ আলম স্বপন দম্পতি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে ঢাকার মহাখালীতে 7তলা ভবনের ছাদে গড়েছেন ছাদ কৃষি। যেহেতু সুইজারল্যান্ডে ছিলাম, চলে আসার পরে সবুজ মিস করতেছিলাম, প্রচন্ড সবুজ। আপনি ছিলেন সুইজারল্যান্ড? জি, আপনারা ছিলেন। তারপর যখন এই বাড়িটা করলাম, তো আমাদের এই এলাকায় তখন সব জায়গায় শুধু বিলবোর্ড দিত, বড় বড়। তো একজন আমাদেরকে অফারও দিল যে অনেক বড় বিলবোর্ড দিবে, ভাড়া নিতে চাচ্ছে। হ্যাঁ, 24 লাখ টাকা দিতে চাইলো। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি 24 লাখ টাকা পাবা, কিন্তু তুমি যদি আমাকে এমন একটা ছাদ বাগান বানিয়ে দাও আমি অনেক হাসবো।
আমার হাসির ভ্যালু বেশি না ওই টাকার ভ্যালু বেশি? ও বললো তুমি হাসলেই তো সব ঠিক। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার কিছু অংশ। ফলের মধ্যে কি কি করেন? আম করেন, পেয়ারা করেন। এটা কি দেশি বড়ই? হ্যাঁ, দেশি বড়ই। আখটা তো এটা কি ফিলিপিনো আখ? না, এটা বাংলাদেশি আখ। এটা হলো আমি ফরিদপুর থেকে নিয়ে আসি। তো আমার গাছে 15-20টা ঢেঁড়স হয়, আমার হয়ে যাচ্ছে। 10টা করলা হয়, আমি ভাজি খাচ্ছি। কতগুলো লেবু হয়, আমি লেবু খাচ্ছি। আমার সবজি কিনতে হয় খুবই কম। এবং মোটামুটি আপনি তো এটা নিজের উৎপাদন করা এবং ফ্রেশ, একদম ফ্রেশ। ব্যস্ত নগরের মাঝে এই অংশটুকু যেন সবুজ প্রশান্তিময় অঞ্চল, যা এই পরিবারের নতুন প্রজন্মকে যোগাচ্ছে অনুপ্রেরণা। পরিবারটির পরের প্রজন্ম অনুধাবন করে শহরকে সবুজে ছেয়ে দিতে হবে, হোক সে ছাদ কৃষি কিংবা আঙিনা কৃষি কিংবা সবুজের আস্তরণ বাড়ানো। ইট পাথরের এই শহর ভবিষ্যতের জন্য যে অন্ধকার বয়ে আনছে সেটা তারা পরিষ্কার বুঝতে পারছে। এরকম ছাদ কৃষি দিয়ে পুরো দেশটা ভরে যাক, এটাই তাদের প্রত্যাশা। ঢাকার মহাখালীর শাহ আলম এবং হাফসা আলমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকাল 3টা 5 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হত্যা চেষ্টার প্রায় 40 দিন পর প্রথম কোনো র্যালিতে অংশ নিয়েছেন। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে বক্তৃতা মঞ্চ বুলেট প্রুফ গ্লাসে ঢেকে দেওয়া হয়। গত 13 জুলাই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দেওয়ার সময় গুলিতে রক্তাক্ত হয়েছিলেন ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার বক্তৃতায় প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ও ডেমোক্র্যাটদের যুদ্ধনীতির কড়া সমালোচনা করে বিশ্ব শান্তির জন্য নিজের অবস্থান তুলে ধরেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও জেলেদের নিরাপত্তার কথা ভেবে টেকনাফের নাফ নদীতে গত 7 বছর ধরে মাছ আহরণ বন্ধ রয়েছে। এতে করে বেকার হয়ে পড়েছে অনেক জেলে। শিগগিরই নাফ নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত জুড়ে রয়েছে নাফ নদী। 2017 সালে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের পর মাদক চোরাচালান বন্ধ ও জেলেদের নিরাপত্তায় মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়। নাফ নদীতে মাছ ধরার উপর নির্ভরশীল 20,000 জেলে বেকার হয়ে পড়ে। এর মধ্যে 10,000 জেলের জেলে কার্ড রয়েছে। সম্প্রতি সরকার পরিবর্তনের পর এসব জেলেরা মাছ ধরতে নাফ নদী খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছে। আমাদের কেন অধিকার থেকে বঞ্চিত করা হলো, এটার ব্যাপারে আমরা উদ্যোগী যারা কর্মকর্তা আছে তাদের প্রতি আমার আকুল আবেদন, আমাদের নাম নদীতে যেন মাছ শিকার করতে পারে। এমনও জায়গা আছে কি ওরা শ্বাস করে খাবে, ওরা যদি শ্বাস করে খাইতে না পারে, যদি নাফ নদীতে যাইতে না পারে, ওরা যাবে কোথায়? ওরা তো জেলে জাল ছাড়া অন্য কিছু বোঝে না। প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় মৎস্যজীবী সমিতিগুলো। সরকারের কাছে আমাদের দাবি নাফ নদীটা খুলে দেওয়ার দাবি জানাইতেছি। নাম নদীর মধ্যে আমরা সন্ন্যার বেশি যারা অবৈধ ব্যবসা করে তাদেরকে জেলে সহযোগিতা করি, তাদেরকে আইনের আওতায় আনো। মাস পার হওয়ার পরেও আমাদের নাম নদী এখনো প্রায় 7-8 বছর হয়ে গেছে, নাম নদী এখনো খুলে দেওয়া হয় নাই। কেন খুলে দেওয়া হয় নাই সেটা আমরা জানি না। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে দেখি আর লিখিত কোনো অভিযোগ নেই, লিখিত কোনো কিছু নেই। 2 মাসের জন্য লিখিত আছে, তারপরে আমাদের এই নাম নদীটা কি কারণে আমাদের অধিকার থেকে বঞ্চিত করলো? নাফ নদী বন্ধ থাকার জন্য আপনাদের যে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা ইতিমধ্যে ইউনুসের ফোনে একাধিকবার মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারাও এই বিষয়টা দেখতেছে এবং বিজিবি এবং কোস্টগার্ডের সাথে আলোচনা করে এটা খুলে দেওয়া যায় কিনা এটা তারাও চিন্তা ভাবনা করতেছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে টেকনাফের জেলে সম্প্রদায়। সুলতানা হিমু, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ স্কাউট মুগ্ধের স্মরণে প্রকল্প মুগ্ধ নামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। রাখবো সবুজ প্রতিপাদ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণ ও রাস্তায় বৃক্ষরোপণ করবে সংগঠনটি।
পরিবেশ বিপর্যয় রোধ ও প্রাণ প্রকৃতি রক্ষায় দেশকে সবুজায়নে এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় বলছেন পরিবেশবাদীরা। এসএম মুজিবুর রহমানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও নির্বিচারে বনভূমি ধ্বংসের কারণে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এতে বিপর্যস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি। পরিবেশ প্রতিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ কর্মসূচি। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ স্কাউট মুগ্ধের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির নাম দেওয়া হয়েছে প্রকল্প মুগ্ধ। নতুন জীবনের নতুন ভাষা, বৃক্ষ জায়গায় সবার আশা, এই অঙ্গীকার নিয়ে আমরা বৃক্ষরোপণ করছি। জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যন্ত এই কর্মসূচি ছড়িয়ে যাবে। বৃক্ষরোপণটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সবাই যেন যার যার জায়গা থেকে এগিয়ে আসে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য। আমাদের বৃক্ষরোপণ কার্যক্রমে সকলে অংশগ্রহণ করুক, তাহলেই আমাদের দেশ সবুজায়নের দিকে এগিয়ে যাবে। এমন উদ্যোগ সুস্থ ও নির্মল পরিবেশ গড়তে কার্যকরী ভূমিকা রাখবে প্রত্যাশা পরিবেশবাদীদের। যারা বিত্তবান রয়েছে তারা সবাই যেন এদের এই কাজের সাথে শরীক হয় এবং দেশকে সবুজে ভরে দেয়। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে মুক্ত রোভার স্কাউট গ্রুপ। সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের পাশে জেলাব্যাপী আমরা বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ গড়ে তুলব। সবার সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলছেন সচেতন নাগরিক সমাজ। শরীয়তপুর থেকে এসএম মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।